দিল্লি যাচ্ছি ব্যাস। দিল্লি যাচ্ছেন, আমাদের সবার বক্তব্য আপনি তো বলেছিলেন যে কর্মী হিসেবে আপনি আজকে মোদির সভায় যাবেন। আমাকে কর্মীরা ডেকেছিলেন তাই আমি হ্যাঁ করেছিলাম। পার্টি ডাকেনি, হয়তো পার্টি চায়ও না আমি যাই, অস্বস্তি হবে, সেই জন্য আমি যাচ্ছি না দুর্গাপুরে মাননীয় প্রধানমন্ত্রীর সভাতে। আর দিল্লি যে চলে যাচ্ছেন সেটাকে অ্যাভয়েড করার জন্য না কোনো কাজ আছে? দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি, পার্টিরই কাজে যাচ্ছি। এটা কি বিজেপি পার্টির কাজ? এটা কি বিজেপি পার্টির কাজ? পার্টির কাজে যাচ্ছি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, দিলীপ ঘোষের কি হলো? দিলীপ ঘোষের কি অবস্থা হলো যে শেষ পর্যন্ত দিলীপ ঘোষ যেদিন প্রধানমন্ত্রী বঙ্গ সফরে আসছেন সেদিনই দিল্লি ছুটে গেলেন। বন্ধুরা, আপনারা জানেন যে আজকে আর কিছুক্ষণ পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্ডালে নামছেন এবং অন্ডালে নেমে তিনি বর্ধমানের যে নেহেরু স্টেডিয়াম, সেই নেহেরু স্টেডিয়ামে প্রশাসনিক সভার পাশাপাশি রাজনৈতিক সভাও করবেন। আর সেই সভাকে ঘিরেই এখন বিজেপিতে চাপানুতোর চরমে। সেই প্রধানমন্ত্রীর সভাতে কে থাকবেন আর কে থাকবেন না সে নিয়ে কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। আর সেই জল্পনাটা বেশি চলছিল দিলীপ ঘোষকে নিয়ে, যে দিলীপ ঘোষ আদৌ কি প্রধানমন্ত্রীর মঞ্চে জায়গা পাবেন, কুর্সি পাবেন। কেননা দিলীপ ঘোষ এর আগে যা করেছেন তা তো করেছেনই, তারপরে দিল্লি গিয়ে তো তিনি অনেকটাই ব্যাপারটা সামলে নিয়েছেন। বলতে গেলে তিনি তার যে আওয়াজ, সেই আওয়াজটা নিচু করেছেন, বলতে বাধ্য হয়েছেন যে বিজেপির রাজ্য সভাপতি যা বলবেন তিনি তাই করবেন এবং তিনি বিজেপিতেই থাকবেন, অন্য কোনো দলে যাবেন না, তৃণমূলে যাবেন না, তিনি বিজেপিতেই থাকবেন। তিনি নাকি কোনো রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য রাজনীতিতে আসেননি, বিজেপি করেননি। তো সেই দিলীপ ঘোষ শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় মঞ্চে জায়গা পায় কি না সেটাই ছিল সবথেকে বড় প্রশ্ন। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে খোদ দিলীপ ঘোষই একদিন আগে যেটা জানিয়েছিলেন যে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যাবেন ঠিকই, কিন্তু কোনো আমন্ত্রণ তখনও পর্যন্ত তার কাছে আসেনি। বিজেপির সভা হচ্ছে অথচ দিলীপ ঘোষকে কোনো আমন্ত্রণ জানানো হয়নি। তারপরেও কিন্তু দিলীপ ঘোষ ঘোষণা করেছিলেন বা বলেছিলেন যে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় হাজির হবেন একজন বিজেপির সাধারণ কর্মী হিসেবে। কিন্তু আচমকাই যেটা দেখা গেল যে শুক্রবার যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান অন্ডাল ছোবো ছোবো করছে, ঠিক তার আগে দিলীপ ঘোষ আচমকাই দিল্লি ছুটলেন এবং দিল্লি ছুটতে গিয়ে তিনি কলকাতায় বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যে কথাগুলো বললেন তা শুনে অনেকেই যেটা বলছেন যে দয়া দাল মে তো কুছ কালা হ্যায়, কুছ তো গড়বড় হ্যায়। কেননা দিলীপ ঘোষের এদিন দিল্লি যাওয়ার যে বডি ল্যাঙ্গুয়েজ, সেই বডি ল্যাঙ্গুয়েজটা দেখে কিন্তু মোটেও কেউ স্বাভাবিক বলে মনে করছেন না। দিলীপ ঘোষ যে একেবারে চাপে পড়ে গিয়েছেন সেটা কিন্তু দিলীপ ঘোষের এদিন কলকাতা বিমানবন্দরে যে ক্যামেরায় ধরা পড়া ছবি, সেই ছবিতে পরিষ্কার হয়ে গেছে। এবং তারপরে তিনি যখন মিডিয়ার সামনে বলেছেন যে তিনি দিল্লি রাজনৈতিক কাজে যাচ্ছেন এবং দলের কাজেই যাচ্ছেন, তখন অনেকেই যেটা প্রশ্ন তুলছেন যে দিলীপ ঘোষের কি এমন দিল্লিতে রাজনৈতিক কাজ পড়ে গেল, দলের কাজ পড়ে গেল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেদিন বাংলায় আসছেন সেদিনই তাকে দিল্লি যেতে হলো। এর উত্তর খুঁজতে গিয়ে অনেকেই বলছেন যে হয়তো তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করতে যাচ্ছেন। কেননা এর আগে দিল্লি সফরে গিয়ে তিনি জেপি নাড্ডার সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছিলেন, কিন্তু জেপি নাড্ডা সেবার সময় দেননি, বরং দিলীপ ঘোষকে সাংগঠনিক নেতাদের সঙ্গে সেখানে ধ্যাতানি খেয়ে বাংলায় ফিরতে হয়েছিল। তো এই যে নাড্ডার সঙ্গে দিলীপ ঘোষের বৈঠক, সেই বৈঠকটা একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলা সফরের দিনেই কেন ঠিক হলো? এবং সময়টাও দেখুন যে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে জনসভা করবেন, যখন থাকবেন, ঠিক তখনই দিলীপ ঘোষকে নাকি জেপি নাড্ডা ডেকে পাঠিয়েছেন। তো এই যে যুক্তি বিজেপির অন্দরমহল থেকে, এই যুক্তি কতটা যুক্তিসঙ্গত সে নিয়ে প্রশ্ন থাকছে। তবে হতে পারে যে দিলীপ ঘোষকে শান্ত রাখার জন্যই বলুন, কিংবা রাজ্য বিজেপিতে যে দিলীপ বনাম শুভেন্দু অধিকারীর বিতর্ক, সেই বিতর্ক যাতে আরও বেশি না চাগিয়ে ওঠে সেই কারণেই হোক তাকে দিল্লিতে হয়তো ডেকে পাঠানো হয়েছে। আবার এটাও হতে পারে যে দিলীপ ঘোষ লজ্জায় নিজের মুখ রক্ষার জন্য দিল্লি ছুটে যাচ্ছেন তখন যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ রাজ্যে আসছেন এবং প্রধানমন্ত্রীর মঞ্চে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যরা থাকবেন। তো এই জায়গাটাতেই যেটা প্রশ্ন উঠছে যে দিলীপ ঘোষ কি তাহলে শেষ পর্যন্ত একেবারে চুপসে গেলেন?
দিলীপ ঘোষের যে গুমর, সেই গুমর কি তাহলে শেষ পর্যন্ত ভেঙে চুরমার হয়ে গেল? কেননা দিল্লিতে ধ্যাতানি খাওয়ার পরেও কিন্তু দিলীপ ঘোষ একটা জায়গাতে অনড় ছিলেন যে তিনি যেটা ভালো বুঝেছেন সেটাই করেছেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে নাকি তিনি ঠিকই করেছিলেন। এবং দিলীপ ঘোষ সেই সঙ্গে নিজেকে বাঁচাতে কথাও বলেছিলেন যে আগামী দিনেও তিনি এই ধরনের কাজ করবেন। যদিও দিলীপ ঘোষ কিন্তু একেবারে দিল্লি থেকে ফিরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় মুখর হয়ে উঠেছিলেন, কিন্তু ততদিনে দিলীপ ঘোষের জন্য যা ক্ষতি হওয়ার সেটা হয়ে গেছে। দিলীপ ঘোষ যার সঙ্গে টক্কর নিয়েছিলেন সেই শুভেন্দু অধিকারী যে খেলাটা খেলেছেন, দিলীপ ঘোষেরই দাবি যে কিছু নেতা নাকি তাকে বিজেপি থেকে বাইরে তাড়ানোর চেষ্টা করছেন। তো সেরকম কিছু না হলেও বিজেপির অন্দরে যে একটা দিলীপ বনাম শুভেন্দু অধিকারীর দড়ি টানাটানির খেলা চলেছে সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই। তো শুভেন্দু অধিকারী সেই খেলায় যে দিলীপ ঘোষকে একেবারে মাত করে দিয়েছেন সেটা কিন্তু এদিন দিলীপ ঘোষের এই যে দিল্লি সফর, প্রধানমন্ত্রী মোদী যেদিন বঙ্গে আসছেন সেদিনই তাতে একেবারে স্পষ্ট হয়ে গেল। এবং বন্ধুরা, এই বিষয়ে কিন্তু আপনাদের আগেই জানিয়েছিলাম যে শুভেন্দু অধিকারী যে আগামী দিনে 26-এর বিধানসভা ভোটের এ রাজ্যের বিজেপির সেনাপতি, সেটা কোথাও আগে থেকেই স্পষ্ট হয়ে রয়েছে। আর সেই সেনাপতির পদটা যে দিলীপ ঘোষরা চেষ্টা করেও কাড়তে পারেনি, নড়াতে পারেনি, সেটা কিন্তু আগে ভাগেই পরিষ্কার হয়ে গেছে। এবং আমরা আগেই জানিয়েছিলাম যে দিলীপ ঘোষকে যদি এ রাজ্যে বিজেপি করতে হয় তাহলে কিন্তু শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই করতে হবে, শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বেই করতে হবে। দিলীপ ঘোষ শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্ব মেনে নিয়েছেন ঠিকই, বলেছেন যে শ্রমিক ভট্টাচার্য যা বলবেন তিনি সেটাই করবেন, কিন্তু দিলীপ ঘোষ এটা কখনো বলেননি যে শুভেন্দু অধিকারীও যা বলবেন, যে রণকৌশলে চলবেন তিনিও সেই রণকৌশলে চলবেন। তো এই যে শুভেন্দু অধিকারীর বশ্যতা স্বীকার না করা, কিংবা সেনাপতি মানে 26-এর যে লড়াই, সেই লড়াইয়ে তো বিজেপির সেনাপতি শুভেন্দু অধিকারী, তো সেই সেনাপতির বশ্যতা স্বীকার না করা, সেনাপতির হয়ে কাজ করাটা দিলীপ ঘোষ কিন্তু এখনো পর্যন্ত স্বীকার করেননি। আর এই যে তার নাছোড়বান্দা অনড় অবস্থান, সেটাই কি এদিন কাল হয়ে গেল? রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু তেমনটাই বলছেন যে দিলীপ ঘোষ ভাঙছেন কিন্তু মচকাচ্ছেন না। আর এখানেই কোথাও দিলীপ ঘোষের এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মঞ্চের জায়গাটা, কুর্সিটা, সেই কুর্সিটা কিন্তু একেবারে বাতিল হয়ে গেছে, কুর্সিটা কিন্তু একেবারে উপড়ে ফেলা হয়েছে। আর সেটাই কোথাও যেন দিলীপ ঘোষের অস্বস্তি বাড়িয়ে দিয়েছে। আর সেই অস্বস্তি ঢাকতে হতে পারে যে দিলীপ ঘোষ নিজেই দিল্লিতে ফোন করে কারোর সঙ্গে সময় নিয়েছেন, জেপি নাড্ডার সঙ্গে সময় নিয়েছেন, আর সেই সময়টাকে বাহানা করে, সেই সাক্ষাৎটাকে বাহানা করেই তিনি শনিবার সকাল সকাল দিল্লির উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। এখন কথা যেটা হচ্ছে যে দিলীপ ঘোষের এই যে মানসিক ধাক্কা, এই ধাক্কার পর দিলীপ ঘোষ কোনো অন্য পদক্ষেপ করে ফেলবেন না তো? দিলীপ ঘোষের এদিনের যে বডি ল্যাঙ্গুয়েজ, সেই বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু একটা ভয়ঙ্কর ইঙ্গিত দিচ্ছে। আর সেই ভয়ঙ্কর ইঙ্গিতটা হচ্ছে যে কোথাও দিলীপ ঘোষ এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় যে ডাকটা পাননি, সেই ডাক না পাওয়াটা তার কাছে কিন্তু একটা বড়সড় মান মর্যাদার প্রশ্ন হয়ে গেছে, তার কিন্তু ভবিষ্যতের রাজনৈতিক জীবনের জন্য প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে দিলীপ ঘোষকে নিয়ে এতদিন ধরে যে এত গুজব, সেই গুজবগুলো আবারও নতুন করে ফিরে আসবে বলেই কিন্তু মনে হচ্ছে। এবং সবথেকে বড় যেটা কথা, যে দিলীপ ঘোষ কিন্তু নিজেও সেই গুজব বাড়াতে পারেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু মনে করছেন। অর্থাৎ 21-এর যে তৃণমূলের শহীদ দিবসের সভা, সেই সভায় কোনো যদি একটা আশ্চর্য কিছু ঘটে যায়, সেটা বন্ধুরা কিন্তু ঘটলেও ঘটে যেতে পারে, এমনটাও কিন্তু অনেকে বলছেন। তবে বন্ধুরা, দিলীপ ঘোষের এই দিনের এই যে দুরবস্থা, এর জন্য কি শুভেন্দু অধিকারী দায়ী, নাকি দিলীপ ঘোষের যে অনড় একরোখা অবস্থান, সেই অবস্থান দায়ী, কোনটা? বন্ধুরা, আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।